ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বললেন প্রফেসর ইউনূস। বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করল আর্মি। ঢাবিতে তোফাজ্জল হত্যায় 15 জনের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগ আমলে গুমের শিকার 11 পরিবারের অভিযোগ দায়ের, সব অপরাধের বিচার হবে আশা চিফ প্রসিকিউটরের। পুলিশের ছোড়া গুলিতে রংপুরের আবু সাঈদের মৃত্যু, মাথার বাদে কেউ আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। এবং প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে না ভারত, মন্তব্য জয়শঙ্করের। বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে ইতিবাচক। সংবাদপ্রান্তে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। দেশের সংস্কারের বিষয়ে সবাই ঐক্যমত্যে পৌঁছালে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে 3 প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের উৎখাত এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের 6টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। সংস্কার উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনূস। এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। Today, Bangladesh hosts over 1.2 million displaced Rohingyas from Myanmar. Despite hosting the Rohingyas with great empathy, a densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শামীমা আক্তারের প্রতিবেদন। এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার 11টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশের গণঅভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্বমঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন শান্তিতে নোবেল জয়ী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। লুৎফুর কবিরের রিপোর্ট। Youngest citizens of Bangladesh, Mohammed Yunus. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে এভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঞ্চে করতালিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা। বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় কিছুটা আপ্লুত হয়ে পড়েন এই নোবেল জয়ী। You've heard a lot of stories about Bill Clinton, but probably many people don't know the story that I know. And I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend. ডক্টর ইউনূসকে কাছে টেনে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন বিল ক্লিন্টনও। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. এ সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন যুক্তরাষ্ট্রে 35টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার। একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। Now Grameen America has 35 branches all over the United States. Every major city has a Grameen Bank branch. লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায় কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় সোমবার দিবাগত রাত 3টায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত 6 জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটকদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। আটক 6 জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার সকাল সকাল আদালতে হাজির করা হয় আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক ও সালমান এফ রহমানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফিজুল শিকদারের বাবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। একই মামলায় গ্রেফতার দেখানো হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবুকে। এদিন আদালতে হাজির করা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ডে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনের নামে মামলা করেছেন তোফাজ্জলের পরিবার। এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসাবে আসামি করায়, মামলা করায়। আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। তোফাজ্জল হত্যায় গ্রেফতার 6 শিক্ষার্থী বর্তমানে কারাগারে আছেন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। গুমে জড়িতদের বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী 11টি পরিবার। এতে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এদিকে ট্রাইব্যুনাল আইনের অধীনে সব অপরাধের বিচার হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পায়নি শিশু শান নিয়াজি। তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি। আমি চাই যে আমার বাবা ফিরে আসুন। আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখে আমি বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। শুধু শান নয়, স্বজনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা। তাদের কারো ভাই, কারো সন্তান, কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার। 2020 সালের 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন। ওনাকে টপখানা রোড থেকে র্যাপে নিয়ে যায়, র্যাপ ধরে নিয়ে যায়, ওনাকে 2011 সালে নিয়ে যায়। বুধবার গুমের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 11টি। আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাদের। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। তবে গুমের ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা। তাদের যে কাজের যে চিন্তাধারা অনেক বড় লম্বা রাস্তা, সেটা আসলে আমাদের যেই কাজের সাথে ওনাদের যে চিন্তাধারার সাথে এগুলো আমাদের মিলতেছে না। এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এখানে একটা বিচার পাবো। এদিকে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। জানান, আটকে রেখে 6 মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন। গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না, এটা এমন একটা বিষয়। গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে। গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেগুলো গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য
যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পুলিশের ছড়া গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। মাথার বাদিকেও রয়েছে আঘাতের চিহ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনার 2 মাস পর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু বলে উল্লেখ করা হয়। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। গত 16 জুলাই ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে পুলিশের গুলিতে আবু সাইদ অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন সতীর্থরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার 2 মাস 7 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, তার পুরো শরীরে ছিল ছররা গুলির ক্ষত। মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণ হলেও সেটি মৃত্যুর কারণ নয় বলছেন চিকিৎসক। শরীরের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে। গুলির কথা উল্লেখ আছে, শটগানের গুলি লেগেছে এবং শটগানের গুলি মানে শরীরের ভিতরের স্ট্রাকচার ড্যামেজ করছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং এটা ক্লিন কার্ড হত্যা। চিকিৎসক দাবি করেন, রিপোর্টটি বদলানোর চেষ্টা করা হয়েছে, দেওয়া হয়েছে নানা হুমকিও। ওই সময় আসলে অনেক চাপের মধ্যে ছিলাম, তারপরেও আসলে আমার কলেজ প্রশাসন আমার মোটামুটি পাশে ছিল, আমার কলিগরাও আমাকে খুব মানে উৎসাহ দিচ্ছে, যার কারণে আমি মানে এত প্রতিবন্ধকতার মাঝেও ওই রকম একটা রিপোর্ট দিতে পারছিলাম, কেন খুবই চাপে ছিলাম আসলে। নগর পুলিশ কমিশনার জানান, এই ঘটনার তদন্ত চলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। একই কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, তারা আসামি হবে এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। সঠিকভাবে মূল্যায়ন করে তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারি। ইনশাল্লাহ নিরপরাধ ব্যক্তি যেন এই যেখানে শাস্তি না পায় সেটা নিশ্চিত করব। একজন বলছে অমুক আসামি, একজন বলছে অমুক আসামি, দিস ইজ নট মাই হেডএক, কারণ এটা হচ্ছে আইনানুগ সংস্থা, তার আইডেন্টিফাই করবে রিয়েলি হু আর দ্য মেইন কালপ্রিট। আবু সাইদের ভাই রমজান আলী বাদী হয়ে হত্যা মামলা করলে তদন্তের ভার পায় পিবিআই। গ্রেফতার 2 পুলিশ সদস্যকে রিমান্ড দেওয়া হলে দায় স্বীকার করেননি তারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশি পেলে উল্টো ঝুলিয়ে রাখতে চান, তখন ইলিশ রপ্তানি নিয়ে জনগণের আবেগ কাজ করাটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার পরাজয়কে নিজের পরাজয় হিসেবে নেয় দেশটি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল রিপনের প্রতিবেদন। 16তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও গুম খুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত যখন বাংলাদেশকে কোনো ছাড় দেয় না, তখন মানুষ আবেগে ইলিশ রপ্তানির প্রতিবাদ করবে, এটিই স্বাভাবিক। আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু শাসককে। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই, যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে। রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক।
রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় গণ অভ্যুত্থান থেকে জনগণের দেয়া বার্তা ও অনুধাবনে ভারতের নীতি নির্ধারকদের আহ্বান জানান তিনি। তাদের পরাজয় হিসাবে তারা হয়তো বিবেচনা করছেন। সেজন্য আমরা দেখছি যে এই অভ্যুত্থানের 1.5 মাস পরেও তাদের বাংলাদেশ বিরোধী বহুমুখী তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আগের মতো তারা যেভাবে এটা অনুগত রাষ্ট্র হিসাবে বিবেচনা করে বাংলাদেশে তারা যা খুশি তারা তাই করতে পারবেন বলে ভেবেছিলেন, এই রকম নীতি চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতের নীতি নির্ধারকদের আজকে বেরিয়ে আসা দরকার। রাজনৈতিক কর্মকাণ্ডে সেনাবাহিনীর না জড়ানোর বিষয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্যের বিষয়েও কথা বলেন সাইফুল হক। এই বক্তব্যের মধ্য দিয়ে আমার ধারণা যে অন্তর্বর্তী সরকার তাদের কাজেও তারা অনেক বেশি আত্মবিশ্বাস পাবেন। তারা কারণ এটা নিয়ে নানা ধরনের কিছু প্রত্যক্ষ পরোক্ষ অনুমান ছিল, কারো কারো নানা প্রশ্ন ছিল, সন্দেহ ছিল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুশীল সমাজের শতাধিক নেতৃস্থানীয় সদস্য, প্রান্তিক সম্প্রদায়ের নেতা, সাবেক নীতি নির্ধারক ও সরকারি কর্মকর্তারা প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস অ্যাক্টিভিটির সমাপনী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর 5 তারকা হোটেলে দলিত, মুচি ও বস্তি সম্প্রদায়ের যুব ও মহিলা নেতারা তাদের সম্প্রদায়ের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ন, পরিবেশের সুরক্ষা এবং ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিত প্রান্তিক গোষ্ঠী যেমন মুচি, দলিত, হরিজন সম্প্রদায়ের সামাজিক অন্তর্ভুক্তি। পরে অংশগ্রহণকারীরা তাদের নানা পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।